আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আমার ময়মনসিংহ থেকে সিলেট যাওয়ার এক্সপেরিয়েন্স শেয়ার করব। ময়মনসিংহ টু সিলেট, লাইক কেমনে গেলাম, কত খরচ পড়লো বা কতক্ষণ সময় লাগলো, সবকিছুই এই ভিডিওতে থাকবে পুরা ইন ডিটেলসে। সব থেকে ফানি থিং আমরা প্ল্যান করি যে আমরা নেত্রকোনা যাব, কলমাকান্দা। তো ওইখান থেকে আমরা সরাসরি সিলেট চলে যাই। আমাদের প্ল্যান ছিল শুধুমাত্র নেত্রকোনা যাওয়ার, যেহেতু লং একটা ট্যুর দেব, যার কারণে তেলের প্রয়োজন আছে। তো আমি ট্যাঙ্কিটা একদম ফুল করে নিলাম, একটু জায়গা রাখি নাই ট্যাঙ্কিতে, পুরাটাই ফুল করে নিছি। লং ট্যুর কেন বললাম, কারণ আমাদের ময়মনসিং এর ভালুকা থেকে কলমাকান্দা নেত্রকোনা পর্যন্ত যাইতে মোটামুটি 110 থেকে 15 কিলোর উপরে পড়ে আর কি, 110-15 কিলোমিটার। তো যার কারণে তেলেরও প্রয়োজন আছে অনেক। এই জন্যই বললাম যে লং ট্যুর যেহেতু দিচ্ছি, তো ট্যাঙ্কিটা ফুল করে নেওয়া বেটার। আর আমাদের ময়মনসিং এর ভালো কাজে নিশিন্দা পাম্পটা আছে, তেলের কোয়ালিটি যেরকম ভালো, প্লাস মাপে একদম সঠিক, যার কারণে এখান থেকে আমি সবসময় তেল নেই। সরি ফর দ্যাট, আমি বলতে ভুলে গেছিলাম, আমরা শীতের সময় গেছিলাম, যার কারণে আমার শীতের কাপড় পরা ছিল। এটা আমি বলতেই ভুলে গেছি যে আমরা শীতের সময় গেছিলাম। তো আমার বাইকে 11.27 লিটার অকটেন ঢোকে। তো প্রাইস আছে অলমোস্ট 1500 টাকার মতো। আমি টাকার এমনটা কেন বললাম, কারণ আপনারা বুঝতে পারবেন যে কতটুকু খরচ হয়েছে আমার এই সিলেট পর্যন্ত যাইতে। আমি টোটাল হিসাবটা আপনাদের ভিডিওর একদম লাস্টে বলবো, কারণ ফার্স্টের দিকে বললে আপনারা বুঝবেন না যে কোথায় কোথায় খরচ হয়েছে বা কি কি করছি আমি। আপনাদের বেসিক একটা খরচ বলবো, যে খরচে আপনারা অনায়াসে যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেটা একমাত্র বাইকের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না। কারণ আপনি যদি প্রাইভেট কার দিয়ে যান বা বাস দিয়ে যান, সেক্ষেত্রে আপনার বাজেট কম বেশি হবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ বাইকের মাইলেজের উপরে ডিপেন্ড করে বাইক কতটুকু যাবে বা আপনি কতটুকু খরচ করবেন বাইকের উপরে, সেটাই আর কি। আর প্রাইভেট কারে তো খরচ বেশি, আপনারা জানেনই। আমি যখন আমার বাসা থেকে বের হই তখন আমার বাজেট খুবই কম ছিল, কারণ আমরা যাইতেছিলাম নেত্রকোনাতে, সিলেট যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তারপরে বাজেটটা একটু বাড়াই, ওই নেত্রকোনা যাওয়ার পরে আমি বাজেটটা একটু বাড়াই, কারণ এই যে বাজেট ছিল আমার, এই বাজেট আমি সিলেট থেকে ঘুরে আসতে পারতাম না জীবনেও। আমার বাইকের সব থেকে মজার একটা বিষয় আমি একবারে ট্যাঙ্কি ফুল করছিলাম, মানে প্রথম দিকে আপনারা দেখছেন আমি ট্যাঙ্কি ফুল করছি, ওই ট্যাঙ্কি ফুল নিয়ে আমি সিলেট থেকে ঘুরে আসতে পারছি। আর তেল ভরা লাগে নাই, ভরা লাগছে লাস্টে যায় আপনার কিছু টাকার, মানে ওইরকম পুরাপুরি ট্যাঙ্কিটা ফুল করা লাগে নাই। যেহেতু আমার বাইক ভালো মাইলেজ দেয়, তার কারণে আমি ঘুরে আসতে পারছি। যাদের বাইকে 30-35 দেয়, ওরা জীবনও যাইতে পারবেন না। আমার বাইকে 45-48, এমনও সময় আছে 52 দেয়। স্পিডটা যদি এভারেজে রাখি, আমি খুব বেশি টানাটানি না করি, খুব কম স্পিডে চালাই, এরকম হইলে আর কি, তাহলে আমার বাইকের মাইলেজটা আরো বাড়ে। যাই হোক, আমরা ওই টপিকে না যাই, আমাদের টপিক যেটা আমরা সেটা নিয়ে কথা বলি। এটা ময়মনসিং এর রাস্তা, ময়মনসিং টু শম্ভুগঞ্জ যে রুটটা আছে সেটা। আর সামনে টোল বক্স, আপনারা জানেন। এখন না, এটা আগে ছিল, আমরা যখন গেছি তখন ছিল, বাট এখন এটা ভাঙিয়ে দিছে, এখন এই টোল বক্সটা নাই। যেহেতু আমরা শীতের সময় গেছিলাম, সেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল, প্লাস সরকারও চেঞ্জ হয় নাই। কিন্তু এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এখানে টুল বক্সটাও নাই। তো বাইকের কোনো টোল দেওয়া লাগে না এই জায়গার মধ্যে, শুধুমাত্র সিএনজি, তারপর বাস যেগুলো আছে বা ট্রাক, এগুলো টুলস দেওয়া লাগে। বাইকের কোনো টোল নাই এখানে। অনেক জায়গায় এরকম দেখবেন টুল বক্স বসায় রাখছে, মোটরসাইকেল টুল নেয় না। এরকম এটাও সেম, এটার মধ্যে মোটরসাইকেল টুল নেয় না। যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম, তো নাস্তা না করে বেরিয়েছিলাম, 6টার দিকে বেরিয়েছিলাম। তো আশেপাশে দেখতেছিলাম যে নাস্তা করার কোনো জায়গা আছে কিনা। তো নাস্তা করার পরে আবার খুঁজতেছিলাম যে চা খাবো, একটু বইসা রেস্ট নিয়ে তারপর আবার যাব। তো চা খাওয়ার জন্য দোকান খুঁজতেছিলাম। একটা সময় পর আমরা চায়ের দোকান পাই, ওখানে বসি কিছুক্ষণ, বসার পরে আবার আমরা রওনা করি। উপরে বিলবোর্ডে আপনারা দেখতে পারতেছেন কলমাকান্দা 21 কিলোমিটার। তো ওইখান থেকে আমরা 21 কিলোমিটার যাই কলমাকান্দা পর্যন্ত। তো আপনারা কম বেশি সবাই জানেন কলমাকান্দা বর্ডার এরিয়া। তো ওইদিকে বর্ডার এরিয়া থাকার পরেও মোটামুটি রাস্তাঘাট যথেষ্ট পরিমাণ ভালো ছিল। বিশেষ করে এই ব্রিজের পর থেকে রাস্তাটা একদম পুরা জোশ ছিল। তো আপনাদের রাস্তার ভিউ দেখানোর জন্য কিছু ক্লিপ অ্যাড করছি আমি এটার মধ্যে। এগুলা ভাবছিলাম অ্যাড করবো না, বাট রাস্তার ভিউটার অনেক সুন্দর লাগতেছিল, যার কারণে আমি অ্যাড করলাম। রাস্তার ভিউ প্লাস রাস্তা দুইটাই সুন্দর ছিল, জাস্ট খালি রাস্তা অনেক আঁকাবাঁকা ছিল। এক সাইডে, ডান সাইডে আঁকাবাঁকা বা বাম সাইডে আঁকাবাঁকা, এরকম। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু আঁকাবাঁকা ছিল। তো আপনি নেত্রকোনার দিকে যতই যাবেন ততই দেখবেন ধান ক্ষেত, তারপরে হ্যাচারি, যেগুলো আমরা মাছ চাষ বলি আর কি, হ্যাচারি। তো এইগুলা অনেক বেশি পরিমাণে আছে, বিশেষ করে ধান ক্ষেতগুলো অনেক বেশি পরিমাণে আছে। আমার নেত্রকোনা রাস্তার মধ্যে এই পার্টটুকু জোশ ছিল, বিশেষ করে এই জায়গাটুকু, কারণ এইটুকু একদম সোজা ছিল, কোনো আঁকাবাঁকা ছিল না। রাইড করতে অনেক ভালো লাগতেছিল এই জায়গাটুকু। যাই হোক, আমরা শুধু নেত্রকোনার মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, আমরা নেত্রকোনা দিয়ে সুনামগঞ্জ হয়ে তারপর সিলেট গেছি। আর আমি যেহেতু একা গেছিলাম, সো রাইডটা আমার একাই করা লাগছে। আমার ফ্রেন্ড মাঝে মাঝে আমারটায় আসছে, মাঝে মাঝে আরেকটা বাইক ছিল ওইটার মধ্যে গেছে, মানে আমরা তিনজন ছিলাম আর কি।
বর্তমান সিচুয়েশনে ৩ জন রাইড করা খুব কষ্ট। খুব কষ্ট বলতে হচ্ছে রিস্ক যেরকম প্লাস হচ্ছে আপনার খুব পেইন লাগবে, প্যারা লাগবে। আপনি একা, একা কতটুকু রাইড করতে পারবেন? ময়মনসিংহ থেকে সিলেট প্রায় ৩০০ কিলোর মতো, ২৫০-৩০০ কিলোর উপরে মেবি। তো আপনি যত বড় এক্সপার্টই হন না কেন, আপনার ২৫০ থেকে ৩০০ কিলো রাইড করা খুব কষ্ট হয়ে যাবে। বিশেষ করে সারাদিন সময় তো লাগবেই। আপনার পুরা দিন সময় লাগবে। তো পুরা দিন আপনি একা রাইড করতে পারবেন কিনা আপনি ভেবে দেখেন। যার জন্য হচ্ছে আপনি পিছনে একজন পিলিয়ন নিলেন, সে যদি রাইড করতে পারে বাইক, এটা সবথেকে বেটার একটা অপশন হয়। আপনি নেত্রকোনা বলেন বা কিশোরগঞ্জ বলেন, ২ টা জায়গার মধ্যে সেম জিনিস কি জানেন? প্রাকৃতিক যে সৌন্দর্য সেইটা। তো নেত্রকোনা যাওয়ার সময় আমি পুরা লীন হয়ে গেছিলাম একটা জায়গার মধ্যে। এই সেই জায়গা। এখানে আমি পুরা দেখেন পুরা একদম লীন হয়ে গেছিলাম। এত ভাল লাগতেছিল যে আরো ভাবছিলাম যে আরেকটু নীল হবো। বাট পরে চিন্তা করলাম যদি পড়ে যাই। আমি নেত্রকোনার সাথে কিশোরগঞ্জের কেন কম্পেয়ার করছি, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, চারপাশে একদম হচ্ছে কিশোরগঞ্জের মতো। কেউ ধরতে পারবে না যে এটা নেত্রকোনার রাস্তা। সেম কিশোরগঞ্জের মতো। যখন বৃষ্টি পড়ে তখন হচ্ছে ২ সাইডে এরকম পানি থাকে, নিকলি হাওরের মতো। একদম সেম। আমরা গেছিলাম হচ্ছে বৃষ্টি বাদল ছাড়া। মানে বৃষ্টি বাদলের দিন ছাড়া। বৃষ্টি বাদল বলতে আমরা তো শীতের সময় গেছিলাম। ওই সময় তো আর বৃষ্টি পড়ে না। যার কারণে ওই দৃশ্যটা আপনারা দেখতে পারেননি। বা আমরা নিজেরাও দেখতে পারিনি। আমি দেখছি, আমি হচ্ছে বৃষ্টির সময় গেছিলাম নেত্রকোনা, তখন হচ্ছে দেখছি। বাট এই ভিডিওতে আর কি নাই। ভিডিওতে আমি তুলে ধরতে পারিনি। নেত্রকোনার দিকে আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগছে, এটা হচ্ছে রাস্তার মধ্যে কোনো চাপ নাই। আপনারা রাস্তা দেখলে বুঝতে পারতেছেন রাস্তা কতটুকু ফাঁকা। এটা সবসময়ই থাকে। আমি যতবার নেত্রকোনা গেছি সবসময় সেম। নেত্রকোনা বলতে নেত্রকোনা যে কলমাকান্দার যে রাস্তাটা আছে সেইটা আর কি। আমি লাইফে ফার্স্ট টাইম গেছিলাম নেত্রকোনা হচ্ছে ট্রেন দিয়া। তারপর যতবারই গেছি সবসময় হচ্ছে বাইক নিয়ে গেছি। তো আপনারা হচ্ছে উপরে বিলবোর্ড দেখলে বুঝতে পারবেন যে নেত্রকোনা হচ্ছে কলমাকান্দা যেটা সেটা ৭ কিলো, আর দুর্গাপুর যেটা সেটা হচ্ছে মনে হয় ৩২ কিলো। তো কলমাকান্দা থেকে দুর্গাপুর মোটামুটি দূরে আছে, একদম কাছে যায় তা না। তো এট লাস্ট হচ্ছে আমরা কলমাকান্দা যায় পৌঁছাই। এটা হচ্ছে কলমাকান্দা, সাইডে হচ্ছে পাহাড়, তারপরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার যেটুকু আছে সেইটুকু দেখেন। এটা হচ্ছে এই যে বর্ডার, সাথেই পাহাড়ের সাথেই বর্ডার, আর ওই পাশে হচ্ছে মেঘালয়। আমরা যেহেতু শুধু কলমাকান্দার প্ল্যানই করছিলাম, যার কারণে আমরা এখানে একটু সময় নিই। সময় নিয়ে হচ্ছে আমরা ঝর্ণা টর্ণা দেখি। ওইখানে সামনে ঝর্ণা আছে পাহাড়ের মধ্যেই, পাহাড়ের ভিতরে, সাথে হচ্ছে আবার ইন্ডিয়ার বর্ডার। তো এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বা হচ্ছে ওইখানে ঘোরার পরে আমরা যারা আছি ওরা চিন্তা ভাবনা করি যে সিলেট থেকে ঘুরে আসি। যেহেতু কলমাকান্দা পর্যন্ত চলে আসছি, তো এখান থেকে সুনামগঞ্জ বেশি দূরে না, আবার সুনামগঞ্জ থেকে হচ্ছে সিলেট বেশি দূরে না। তো আমরা প্ল্যান করি সুনামগঞ্জ যাওয়ার, যে সুনামগঞ্জ যাবো, এখান থেকে হচ্ছে আবার ব্যাক করব। তো তখন আর ব্যাক করা হয় না। ব্যাক করার মতো সময় প্লাস হচ্ছে এনার্জি কোনোটাই আমাদের মধ্যে ছিল না, যার কারণে আমরা একদম সিলেট চলে যাই। তো কলমাকান্দা থেকে আমরা পুরা অফ রোডিং করতে শুরু করি। একটু সামনে অফ রোডিং আমি ভিডিও করতে পারি নাই, কারণ অফ রোডিং রাস্তা এত খারাপ ছিল যে ওইখানে ভিডিও করা সম্ভব হয় নাই। আমার যে বাইকের নিচের কিট ওটাও বাঁচতেছিল, রাস্তার যে অবস্থা ছিল আর কি, উঁচা নিচা তারপর ভাঙা। তো বাইক কন্ট্রোল করাই কষ্ট হইতেছিল, ভিডিও তো দূরে থাক। যেহেতু হচ্ছে আমি হেলমেট ক্যামেরা নিয়ে যাই নাই, যার কারণে আমি ভিডিও করতে পারিনি ঠিক মতো। তো কলমাকান্দার যে রাস্তাটা আছে এটা দিয়ে পাহাড়, আর আমরা যত ভিতরে যেতেছিলাম তত হচ্ছে পাহাড় কাছাকাছি আসতেছিল, প্লাস বর্ডার যেটা আছে সেটা কাছাকাছি আসতেছিল। বর্ডার হচ্ছে আমাদের হাতের বাম পাশে ছিল, আর আমরা ডান পাশের রাস্তায় ছিলাম। তারপর হচ্ছে আমরা অনেকটুকু অফরোডিং করার পরে চিন্তা করলাম যে হচ্ছে নীলাদ্রি লেক যাবো, সুনামগঞ্জ। তো আমরা ফার্স্টে ওই দিকেই গেলাম, ওইখানেই গেলাম, যে পরে হচ্ছে অন্য কোনো জায়গায় যাবো, আগে হচ্ছে নীলাদ্রি লেকে যাই। এই হচ্ছে নীলাদ্রি লেক, আমার দেখা বেস্ট একটা জায়গা। আমার সিলেক্ট ট্যুরের মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে বেস্ট জায়গা কোনটা, তো আমি বলবো এইটা। কারণ এখানে যে পরিমাণ রিল্যাক্স লাগছিল, প্লাস হচ্ছে পানিতে আমরা নামছিলাম, ফ্রেন্ড সার্কেল যারা আসছিল। এখানে পানিটা ছিল অনেক ঠান্ডা। আপনি ফ্রিজ থেকে পানি বের করলে যেরকম ঠান্ডা থাকে, নর্মাল থেকে বের করলে সেম এইরকম টাইপ ছিল, অনেক ঠান্ডা ছিল পানিটা। যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম রোদের মধ্যে, সো পানির মধ্যে সাঁতার কাটতে ভালোই লাগতেছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যারা সাঁতার না পারেন তারা এখানে নামবেন না, অনেক বেশি গভীর ছিল। আমি হচ্ছে নিজেই সাঁতার পারতাম দেখে হচ্ছে আমি নামছিলাম, যারা সাঁতার পারে না তারা নামে নাই কেউই। আর অনেক বাইকার ছিল এখানে, আমাদের সাথে যায় নাই, বাট অন্য জায়গা থেকে আসছিল, ওরা নামে নাই। অনেকে সাঁতার পারে না যার কারণে। আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আমার দেখা বেস্ট জায়গার মধ্যে এইটা একটা। তো কেন বলছিলাম, এই যে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারতেছেন, প্রচুর এনজয় করছে এই জায়গার মধ্যে। আর হচ্ছে প্রচুর রিল্যাক্স লাগতেছিল এই জায়গার মধ্যে। আর আপনার ডান পাশে যে পাহাড়টা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার যেটা, ওইটার উপরে ওঠা যায় না, ওই পর্যন্ত হচ্ছে সীমানা। আর আমি সাঁতার কাটতেছিলাম বাংলাদেশের মধ্যে। আমরা যখন গেছিলাম তখন হচ্ছে এই বর্ডার নিয়ে খুব ঝামেলা চলতেছিল, বিএসএফ খুব ঝামেলা করতেছিল। তো বিএসএফ যাইতে দেয় না উপরে কাউরেই। এমনিতে হচ্ছে বিজিবি যখন ছিল তখন হচ্ছে যাইতে দিত। তখন হচ্ছে বিজিবি আমাদের বলছিল আপনারা যদি উপরে উঠেন তাহলে আপনাদের নিজেদের রিক্সে উঠেন। এই হচ্ছে নীলাদ্রি লেকের ফুল ভিউ। লেকটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ছোট।
ছোট থাকলেও একদম রিল্যাক্স লাগে এখানে বসে থাকলেও। যেহেতু আমাদের প্ল্যান ছিল সিলেট যাওয়ার, তো আমরা ওইখানে আর বেশি দেরি করি না, ওইখান থেকে রওনা দিই সাথে সাথেই, একটু পরেই রিল্যাক্স করে তারপর হচ্ছে এখান থেকে রওনা দিই আমরা। তো প্রথম দিকে আপনাদের বলছিলাম আপনার পিলিয়ন যদি রাইড পারে তাহলে আপনার খুব সুবিধা। তো এই এই জিনিসটা আমি কাজে লাগাই। আমার ফ্রেন্ড যখন রাইড করতেছিলাম আমি পিছনে বসেছিলাম, আরাম করতেছিলাম। সে যদি রাইড করতে না পারতো তাহলে আমার নিজেরই চালাইতে হইতো। এতটুক জায়গা আমি নিজে একা একা চালানো খুব কষ্ট হয়ে যেত। আমরা হচ্ছে একটু সামনে আগে 2 মিনিট দাঁড়াই দেখার জন্য ভিউটা কত সুন্দর, আর একটা ভিডিও নেওয়ার জন্য। এই হচ্ছে পাহাড়, সাথে হচ্ছে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার যেটা সেটা। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বারিকার টিলা। তো এট লাস্ট হচ্ছে আমরা বারিকার টিলায় পৌঁছাই। এটা এতটুকু খারাপ ছিল যে আমি বাইক তুলতে ভয় পাইতেছিলাম অনেক, যে বাইক কি আসলে তুলতে পারবো, কয় গিয়ারে তুলবো, 1 গিয়ার নাকি 2 গিয়ার। তখন চিন্তা করলাম যে 1 গিয়ারে তুলাইলেই বেটার হবে, কারণ অনেকটুকু হচ্ছে উঁচা ছিল আর একদম খাড়া ছিল। আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন কতটুকু খাড়া ছিল। আমি চিন্তা ভাবনা করছিলাম বাইকটা একদম আস্তে আস্তে উপরে তুলবো, বাট আস্তে আস্তে তোলার কোনো ওয়ে ছিল না। এখান দিয়ে তুলতে হলে আপনাকে হয়তো বা স্পিড করেও তুলতে হবে, স্পিডিং করে, নয়তো বা হচ্ছে আপনার একদম 1 গিয়ারে আস্তে 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 উঠতে হবে। তখন চিন্তা করলাম যে আমি স্পিড দিয়ে হচ্ছে উপরে উঠে যাই। এখানে যদি আপনারা যান অবশ্যই ট্রাই করবেন 1 গিয়ার বা 2 গিয়ারে সর্বোচ্চ বাইক রাখার, তারপর হচ্ছে উপরে তোলার। তো আমি যখন বাইক তুলতেছিলাম তখন মনে হচ্ছিল যে না, অনেকটুকু খাড়া। ফার্স্টে মনে করছি যে মোটামুটি তুলতে পারবো, পরে হচ্ছে আমি একটু নীল হইয়া তারপর তুলি। দেখেন আমি নীল হইছি তোলার জন্য। আমার ফ্রেন্ডেও সেম। তো ওয়েট করতেছিল যে কখন জানি আল্লাহ জানে পড়ে যায় কিনা। আমার ফ্রেন্ড যে ভিডিও করতেছিল সে বলতেছিল আস্তে তুল, পড়ে যাবি। এট লাস্ট হচ্ছে আমরা উপরে উঠি। এটা হচ্ছে বারেকের টিলা। টিলা বলতে হচ্ছে এটা পাহাড়ের মতোই ওয়ান কাইন্ড অফ, কিন্তু নাম হচ্ছে টিলা, বারেকের টিলা। তো এখানে হচ্ছে আমরা দাঁড়ায় অনেকক্ষণ ছবি টবি তুলি। এই হচ্ছে উপর থেকে ভিউ। তো আমরা এখানে দাঁড়ায় ছবি টবি তুলি। ছবি তোলার পরে হচ্ছে আমরা আবার রওনা করি এখান থেকে অন্য একটা গন্তব্যে, যেহেতু আমাদের যাওয়া লাগবে। তো ছবি টবি তোলার পর্ব এখানে শেষ করি আমরা। দেন আমাদের গন্তব্য ছিল জাদুকাটা নদী। সেটা হচ্ছে আমরা যাই, পৌঁছানোর পরে হচ্ছে ওইখানেও কিছুক্ষণ ওয়েট করি। এই নদী হচ্ছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। দেন আমরা হচ্ছে আসি শিমুল বাগানে, মোস্ট করা জিনিস রে। ডিমান্ডেবল জায়গা যেটা। তো আয়সা দেখি হচ্ছে শিমুল বাগানে শিমুল নাই, যার কারণে আমরা হচ্ছে এখান থেকে সাথে সাথে ব্যাক করি। বেশিক্ষণ থাকি নাই, প্লাস ভিতরে ব্যাক করতে পারি। অ্যাট লাস্ট হচ্ছে আমরা রাত্রেবেলা যে সিলেট পৌঁছাই, একদম রাত হয়ে যায় যেতে যেতে, 8টা বেজে যায়। তো আমরা আগে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে কোথায় থাকবো, হোটেলে নাকি হচ্ছে ফ্রেন্ড আছে একটা ফ্রেন্ডের বাসায়। তো চিন্তা ভাবনা করলাম হোটেলে থাকার জন্য। তো আমরা অনলি 500 টাকা দিয়ে 1 রাত থাকছিলাম। একটা হোটেল আছে মাজারের পাশে একদম, তো ওইটার মধ্যেই ছিলাম রাত্রেবেলা। যেহেতু আমাদের পরের দিন বের হওয়ার চিন্তা ভাবনা ছিল যে আমরা সিলেটটা ঘুরবো, ঘোরার পরে তারপর ব্যাক করবো, বাট পরে চিন্তা ভাবনা করলাম যে না, আমরা ব্যাক করে ফেলি, একদম বাসায় চলে আসি। তো আমরা ওইখান থেকে হচ্ছে ব্যাক করি। মাঝখানে যে জায়গাটুকু পরে এইটুকু আমরা দেখে তারপর চলে আসি। যেরকম আছে হচ্ছে ঢাকায় যেরকম অনেক তার আছে কারেন্টের, তারপরে ডিশের, তারপরে আর এখানে হচ্ছে একটা জায়গা সিলেট, সব তার হচ্ছে মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে। দেখেন একদম অনেক ক্লিন লাগতেছে। এরকম যদি ঢাকা শহর থাকতো তাহলে কত ভালো লাগতো, তাই না? যেহেতু আমরা মাঝারি দিয়েছিলাম, তো ওই জায়গার মধ্যে জ্যাম লাগাটা কোনো অস্বাভাবিক কিছুই না। তো ঢাকা শহরের মতো এরকম খুব বেশি জ্যাম বাজে এরকম না, ঢাকায় তো একটু বেশি জ্যাম লাগে। বাট ওইখানেও জ্যাম আছে, কিন্তু ওইরকম খুব পর্যাপ্ত পরিমাণ যে খুব বেশি এমন না। তো আমরা হচ্ছে এট লাস্ট চিন্তা ভাবনা করি যে সিলেট থেকে বের হব। তো আমরা হচ্ছে সিলেট থেকে বের হওয়ার যে রাস্তা ওইটাতে আমরা চলে যাই এট লাস্ট। তো এই হচ্ছে সিলেট থেকে বের হওয়ার যে রাস্তাটা এখানে। মাঝখানে আমার একটু ঝামেলাই ছিল, কারণ আমার বাইকের পেপারস আমি রেডি করে নিয়ে যাই নাই, যার কারণে হচ্ছে আঙ্কেল আটকাইছিল, মানে পুলিশ আঙ্কেল আটকাইছিল আমাদের। তো ওইখানে ক্লিপ নিতে পারি নাই, ওই ঝামেলার জন্য আর ক্লিপ টিপ নেওয়া হয় নাই। যে আমরা সিলেট থেকে বেরোইছিলাম তখন, যেহেতু আমরা স্টুডেন্ট, যার কারণে হচ্ছে আঙ্কেল কনসিডার করছিল, নাইলে খুব বেশি ঝামেলায় পড়ে যেতাম, কারণ আমি কাগজপাতি ঠিক মতো নিয়ে গেছিলাম না সাথে করে। কোনো প্ল্যান ছিল না যে আমরা হচ্ছে সিলেট যাব। আর নেত্রকোনার দিকে গেলে হচ্ছে ওরকম খুব বেশি পেপারসের প্রয়োজন হয় না। ওইদিকে হচ্ছে তেমন রুলস রেগুলেশন খুব বেশি যে এরকম না। যাই হোক, এটা আমার ভুল ছিল যে আমি পেপারস ঠিক মতো নিয়ে যাইনি। আপনারা যখনই ঘুরতে যাবেন সাথে করে বাইকের পেপারস প্লাস হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এগুলো সব নিয়ে যাবেন। এটা একটা নিয়মের মধ্যেই পড়ে যে আপনারা নিয়ে যান। বাট আমার এরকম খুব বেশি একটা প্ল্যানিং ছিল না, যার কারণে আমি নিয়ে নিই। তো আঙ্কেলটা ভালো ছিল দেখে হচ্ছে আমাদের কনসিডার করছে যে আপনারা তো হচ্ছে স্টুডেন্ট, সমস্যা নেই, নেক্সট টাইম কোনো সময় এরকম ভুল করেন না। যাই হোক, আমরা যাওয়ার সময় গেছিলাম হচ্ছে সুনামগঞ্জ দিয়ে, আর আসার সময় আসছি হচ্ছে শ্রীমঙ্গল দিয়া। এক জায়গা দিয়ে গেছি, আরেক জায়গা দিয়ে আসছি। জিনিসটা অনেক জোস, প্লাস হচ্ছে একটা সেই লেভেলের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। আপনি চিন্তা করেন সিলেট গেছেন, বাট যাওয়ার সময় গেছেন এক রাস্তা দিয়ে, আসার সময় এক রাস্তা দিয়ে আসছেন, মানে 2 রকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে।
যখন হচ্ছে আমরা সুনামগঞ্জ দিয়ে গেছি তখন হচ্ছে অফ রোড পাইছি অনেক, রাস্তা ছিল না। তো গুগল ম্যাপও আমাদের রাস্তা দেখাইতে পারতেছিল না, যার কারণে সমস্যা হইতেছিল। আর আসার সময় হচ্ছে আমরা একদম মেইন যে রুটটা আছে শ্রীমঙ্গলের সেটা দিয়ে আসতেছিলাম। আর মাঝখানে হচ্ছে অনেক কিছুই দেখা পাইছি, তার মধ্যে ট্রেনে একটা একদম রাস্তার পাশে হচ্ছে ট্রেনের রাস্তা ছিল। এটা হচ্ছে সামনে আপনারা ভিডিও দেখতে পারবেন যখন হচ্ছে আমরা ওই জায়গায় পৌঁছাবো তখন। অনেকক্ষণ রাইড করার পরে আমরা সিলেট যে সদরটা আছে মেইন, যে শহরটা আছে আর কি, তো ওটা থেকে আমরা বের হই। বের হওয়ার পর চিন্তা ভাবনা করে আমরা সারাদিন ঘুরবো, ঘোরার পরে আমরা হচ্ছে ব্যাক করব। বাট ওইটা আর হয় নাই, দু এক জায়গা যাওয়ার পরে হচ্ছে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই, দেন হচ্ছে আমরা বাসায় ব্যাক করি সাথে সাথেই। মানে আমরা একদিন আগে গেছি, একদিন রাত্রেবেলা সাজে আসলে থাকছি, থাকার পরে হচ্ছে পরের দিন আমরা ব্যাক করছি। 2 দিনের মধ্যে আমাদের ট্যুর পুরো কমপ্লিট। তো আমি যে জায়গার কথা বলছিলাম এটাই হচ্ছে সেই জায়গা। দেখেন ডান সাইডে হচ্ছে একদম ট্রেন যাইতেছে, ট্রেনের যে রাস্তা এটা। আর বাম পাশে হচ্ছে যাতায়াতের যে রাস্তা, বাস বা হচ্ছে ট্রাক চলার যে রাস্তা সেটা। তো এখানে অনেক ভালো লাগতেছিল, কারণ এই ফার্স্ট টাইম হচ্ছে আমি ট্রেনের সাথে বাইক চালাইতেছিলাম, এরকম একটা ফিল হইতেছিল। আবার হচ্ছে আমি ট্রেনের সাথে স্পিডিং করছি এমন কিছু না। তো আমার নর্মাল স্পিডে আমি চালাইতেছিলাম, ট্রেনটা একদম আস্তে যেতেছিল। আর ট্রেনে থাকা যে মানুষগুলা সেগুলা তাকায় তাকায় হচ্ছে হাসতেছিল আর ভিডিও করতেছিল আমাদেরও, প্লাস আমরাও করতেছিলাম। আবার অনেকে চিল্লা বলতেছিল বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, এইটা ওইটা এই সেই। মানে শোনা যাইতেছিল, কাছাকাছি ছিল, যার কারণে হচ্ছে একদম ট্রেনের যে সাউন্ডটা সেটাও আসতেছিল। আবার হচ্ছে ট্রেন থেকে যারা চিল্লাইতেছিল ওদেরও সাউন্ড পাইতেছিলাম। তো আমরা যখন শ্রীমঙ্গলের রাস্তায়, তখন রাস্তাটা ছিল অনেক বিজি। এই রাস্তাটা বিজি থাকে স্বাভাবিক, কারণ এখান দিয়ে হচ্ছে সব গাড়ি যাতায়াত করে, মেইন রোড যেটা আর কি। বলতে গেলে যাওয়ার সময় একদম রিল্যাক্সে গেছি, বাট আসার সময় একটু প্যারা নিয়ে আসা লাগছে, কারণ রাস্তা খুব বেশি একটা খালি ছিল না, যার কারণে হচ্ছে সব থেকে সুন্দর করে বাইক চালাইতে হয়েছে। একদম নিরাপদ যে বাইক রাইড করা লাগে, মানে যেমনে চালাইলে বাইক একদম নিরাপদে রাইড করা যায়, ওইভাবেই চালাইতে হয়েছিল। তো সিলেট থেকে বের হওয়ার পরে অনেকক্ষণ রাইড করার পরে আমরা হচ্ছে শ্রীমঙ্গলের যে রাস্তাটা সেটার মধ্যে যায় পৌঁছাই। মেইন শ্রীমঙ্গলে যায় পৌঁছাই নাই, শ্রীমঙ্গলের যে রাস্তাটা, যে যেখান দিয়ে গেলে হচ্ছে আমরা শ্রীমঙ্গল পৌঁছাতে পারবো, সেই রাস্তায় পৌঁছাই। ওই রাস্তাটা অনেক সুন্দর ছিল। তো রাস্তার ভিডিও দেখলে বুঝতে পারবেন রাস্তাটা কত সুন্দর ছিল। এই হচ্ছে শ্রীমঙ্গলের যে রাস্তা সেটা, একদম অনেক চওড়া একটা রাস্তা ছিল। রাস্তার মধ্যে কোনো ভাঙাচোরা নাই, মনে হইতেছিল যে নতুন একটা রাস্তা করছে এরকম টাইপ। বাট রাস্তাটা ছিল অনেক পুরানো। আমরা শীতের মধ্যে গেছি, তারপরে হচ্ছে এত রোদ ছিল যে গরম লাগতেছিল, যার কারণে আমরা হচ্ছে শীতের কাপড় চোপড় খুইলা তারপর হচ্ছে আবার রাইড করতেছিলাম। আর শ্রীমঙ্গলে যে রোডটা ছিল সেটাও ছিল একদম ফুল ফাঁকা, ওইখানে হচ্ছে খুব বেশি গাড়ির চাপ ছিল না। সিলেটে ট্যুর দেওয়ার পরে আমি একটা এক্সপিরিয়েন্স খুব বেশি পাইছি, সেটা হচ্ছে অফরোডিং এর যে স্কিলটা, সেটা আপনার থাকা লাগবেই। ঠিক আছে, আপনি যে কোনো রাস্তায়, সেটা ভাঙা রাস্তা হোক, ভালো রাস্তা হোক, কাঁচা রাস্তা হোক, পাকা রাস্তা হোক, আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স থাকা লাগবেই। এটা আপনার মাস্টলি থাকা লাগবে, নাহলে আপনি যে কোনো রাইড দিলে সেখানে হচ্ছে আপনার খুব একটা সমস্যার মধ্যে পড়ে রাখতে হবে। ওইখান থেকে আপনি ব্যাক করতে পারবেন না, আবার হচ্ছে যেখান থেকে আসছেন সেখানেও যেতে পারবেন না। কেন বললাম, কারণ হচ্ছে আমার শ্রীমঙ্গল যাওয়ার পরেও অফরোডিং করা লাগছে। মোটামুটি 15-20 কিলোমিটার এমনিতে হচ্ছে আমরা যখন সিলেট গেছিলাম তখন হচ্ছে 70 থেকে 80 কিলোমিটার করছে। ওই সুনামগঞ্জ দিয়ে যখন গেছিলাম তখন আর কলকাতা যখন গেলাম তখন রাস্তাটা ছিল একদম জোস। আর এই শ্রীমঙ্গল যে রাস্তা এটা আমার বেশি জোস। আমি হচ্ছে যখন পাহাড়ে উঠি শ্রীমঙ্গল, তখন হচ্ছে পাহাড় থেকে যখন নামতেছিলাম মনে হচ্ছিল যে না, আকাশ থেকে নামতেছিলাম, নিচে থেকে উঠতেছিলাম এরকম। আর রাস্তাগুলো কি, দুই পাশে হচ্ছে জঙ্গল থাকে, নিচে দিয়ে রাস্তা থাকে, আর দেখা যায় একটা রাস্তা পিছনে কোনো লোক ছিল না, ওই সময় আমার ফ্রেন্ডরা ছিল, ওই সময় আমি ভিডিও করতে পারি নাই, সরি ফর দ্যাট। আমরা যখন হচ্ছে শ্রীমঙ্গলের দিকে যাইতেছিলাম তখন হচ্ছে অনেকে প্রাইভেট কার দিয়া তারপরে বাইক দিয়া সিলেটের দিকে ঢুকতেছিল। ঢাকা থেকে যারা আসে সবাই হচ্ছে এই দিক দিয়ে আসে, শ্রীমঙ্গল দিয়ে আসে। সুনামগঞ্জের দিকে খুব কম যায়। সিলেট যাওয়ার পরে তারপর হচ্ছে ওরা সুনামগঞ্জ ঘুরে। বাট আমরা হচ্ছে সুনামগঞ্জ দিয়ে আইসা তারপর হচ্ছে শ্রীমঙ্গল দিয়ে বের হইছি আর কি। আপনাদের হচ্ছে একটু আগে এই জন্য আপনারা বললাম যে অফরোডিং এর যে বিষয়টা সেটা হচ্ছে প্রচুর লেভেলের থাকা লাগে আপনার মধ্যে স্কিল। এই হচ্ছে অফরোডিং এর রাস্তা, যেরকম কাঁচা রাস্তা সেরকম হচ্ছে ভাঙা ছিল, উঁচা নিচা। অনেকের হচ্ছে অফ রোডে চালানোর এই স্কিলটা থাকে না, যে উঁচা নিচা থাকলে বা হচ্ছে ভাঙাচোরা থাকলে সেখানে যে চালাইতে পারে না, বা হচ্ছে দেখা যায় যে চাকা স্কিড করে বা ব্রেক ধরতে পারে না ঠিক মতো। এই জন্যই বলছি যে স্কিলটা অনেক বেশি দরকার আছে। আমরা অনেকক্ষণ অফরোডিং করার পরে আমরা শ্রীমঙ্গল যায় পৌঁছাই, চায়ের রাজ্যে, যেটা হচ্ছে চায়ের রাজ্য বলা হয় আর কি শ্রীমঙ্গল। ওইখানে যায় পৌঁছাই। তো ওইখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে এখান থেকে আবার বেরিয়ে আচ্ছা যাই। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। হচ্ছে শ্রীমঙ্গল যে চায়ের বাগান সেইখানে। আর অনেকে পর্যটক আসছিল দেখার জন্য, যেহেতু হচ্ছে চা বাগানগুলো অনেক বড়, তো চা বাগানের ভিতরে আমরা বাইক রাইড করতে পারতেছিলাম দেখার জন্য ঘুরে ঘুরে। তো এখানে হচ্ছে কোনো রিক্সা ছিল না, যার কারণে আমরা বাইক দিয়েই হচ্ছে ভিতরে ঘুরি, ঘুরে 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 দেখি। অনেক জায়গায় হচ্ছে রেস্ট্রিকশন থাকে, যাওয়া যায় না। বাট আমরা হচ্ছে এরকম একটা
জায়গায় গেছিলাম যেখানে হচ্ছে আমরা ঢুকতে পারবো বাইক নিয়ে। তো আমরা এমন সময় গেছি যে চা পাতা হচ্ছে উপর থেকে কাটা ফেলছে নতুন করে গজানোর জন্য, যার কারণে আমরা ঠিকমতো দেখতেও পারি নাই। আর এটা হচ্ছে মহামায়া যে লেক, সেটা সব থেকে ওয়েস্ট একটা জায়গা। এখানে এসে প্রচুর লেভেলের হচ্ছে পেন খাইছি, কারণ এই জায়গাটা খুব বেশি সুন্দর ছিল না, জাস্ট একটা লেকই ছিল খুব আর সুন্দর তেমন লেক কোনো রে জিনিস ছিল এটার। না দেখার মতো। গ্রামাঞ্চলে যেরকম পুকুর থাকে, পুকুরের মধ্যে হচ্ছে পদ্ম ফুল পড়ে থাকে, এরকম টাইপই লাগতেছিল আমার কাছে। একদম ওয়েস্ট একটা জায়গা, লস্ট প্রজেক্ট যেটা বলে, লস হয়েছে যায় এরকম একটা কিছু আর কি। যাই হোক, যেহেতু চলে গেছিলাম তো এখানে বসে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে হচ্ছে তারপর ওইখান থেকে আবার হচ্ছে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম, যে আমরা আর কোনো জায়গায় যাবো না, একদম হচ্ছে সরাসরি ময়মনসিংহ চলে আসবো। তারপর আমরা মোটামুটি 1 থেকে 150 কিলো রাইড করি একটানা। তারপর আমরা পৌঁছাই হচ্ছে কিশোরগঞ্জের যে জেলখানার মোড়, ওইখানে। কেন? ওইখানে হচ্ছে রুটি আর গরুর মাংস বেস্ট। ওইখানে বসে আমরা ওইটা খাই। খাওয়ার পরে হচ্ছে আমরা একদম বাড়ির দিকে রওনা দিই, ভালুকার দিকে রওনা দিই। কিশোরগঞ্জ থেকে ভালুকা একদম কাছাকাছি। তো আসার সময় হচ্ছে আবার আমরা ট্রেনের দেখা পাই। গফরগাঁও যে রুটটা আছে, তো ওই রোডে হচ্ছে রাত্রেবেলা ট্রেন যাইতেছিল। তখন কয়টা বাজে একজ্যাক্ট মনে নাই, বাট ওইখানে আমরা দাঁড়াই, ট্রেন যাওয়ার ওয়েট করি। দেন হচ্ছে আমরা বাসায় চলে আসি। তো 2 দিনের ট্যুরে আমার টোটাল খরচ হয়েছিল 2500 টাকার মতো। একদম ইনক্লুড হচ্ছে খাওয়া টাওয়া যা আছে সবকিছু সহকারে 2500 টাকা খরচ ছিল। আর এমনিতে হচ্ছে আপনারা যদি বেশি খান বা বেশি খরচ করেন, তো আপনাদের খরচটাও বেশি হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।